1991 সালে দেশের অর্থনীতি যখন ধুঁকছে তখন হাল ধরেছিলেন মনমোহন সিংহ। তার হাত ধরেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল দেশের বিপর্যস্ত অর্থনীতি। 2 দশক পরে আজ তিনি দেশের প্রধানমন্ত্রী, আর তাঁর আমলেই ফের একবার দেশের অর্থনীতিতে সংকটের ভ্রুকুটি। যদিও মনমোহন সিংহের আশ্বাস 91-এর পরিস্থিতির পুনরাবৃত্তির কোনো সম্ভাবনা নেই। শনিবার 7 নম্বর রেসকোর্স রোডে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইতিহাস সম্পর্কিত একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশে মনমোহন সিংহ বলেন, 91-এর সেই আর্থিক বিপর্যয় কোনো মতেই ফিরবে না, কারণ তখন বৈদেশিক মুদ্রার ভাঁড়ার মজুদ ছিল মাত্র 15 দিনের। এবার তা আছে 6 থেকে 7 মাসে। এদিন মনমোহন সিংহ জানিয়ে দিয়েছেন, টাকার দামের পতন নিয়ন্ত্রণ করাই আসল কাজ। পাশাপাশি ভারত যে মুক্ত অর্থনীতির পথ থেকে সরে আসবে না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশ, কখনো আবার সুদূর মধ্যপ্রাচ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেরিয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে ভারতে একাধিক নাশকতার মাস্টারমাইন্ড আব্দুল করিম ওরফে টুন্ডা। শুক্রবার ইন্দো নেপাল সীমান্ত এলাকা থেকে টুন্ডাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশ সূত্রে খবর, এরপরই বাড়ি ছেড়ে সরাসরি জেহাদে যোগ দেয় টুন্ডা। মেলে ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য পদক। পুলিশ সূত্রে খবর, বর্তমানে লস্কর প্রধান জাকিউর রহমান লখভির সরাসরি নিয়ন্ত্রণে বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে কাজ করত টুন্ডা। লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদেরও অত্যন্ত প্রিয় পাত্র ছিল টুন্ডা। তার দায়িত্ব ছিল দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তরুণ জঙ্গিদের বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ দেওয়া। কয়েক বছর আগে বোমা বিস্ফোরণে বাঁ হাত উড়ে যায় তার। পুলিশ সূত্রে খবর, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, লুধিয়ানা, কানপুর, বারাণসী সহ দেশের প্রায় 40টি বিস্ফোরণের মূল চক্রে ছিল এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। 1996 সালে তার নামে রেড কর্নার নোটিশ জারি করে ইন্টারপোল। 2001-এ সংসদে জঙ্গি হামলা ও 2008 সালের মুম্বাই হামলার ঘটনায় পাকিস্তানের হাতে ভারত জঙ্গিদের যে নামের তালিকা তুলে দিয়েছে তার মধ্যে নাম রয়েছে টুন্ডার। পুলিশ সূত্রে খবর, মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল টুন্ডার। তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। টুন্ডাকে জেরা করছেন দিল্লি পুলিশ এবং আইবির গোয়েন্দারা। গত 1 বছরে দফায় দফায় বেড়েছে ডিজেলের দাম, কিন্তু ভাড়া বাড়েনি। বাস মালিকদের দাবি, এর জেরে ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রায় 40% বাস বসে গিয়েছে। এই পরিস্থিতিতে পরিবহন শিল্পকে বাঁচাতে অবিলম্বে ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয় বাস মালিক সংগঠনগুলি। আগামী সোম ও মঙ্গলবার বাস ধর্মঘটেরও ডাক দেয় তারা। তবে শনিবার পরিবহন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠকের পর আপাতত ধর্মঘটের রাস্তা থেকে সরে এলো বাস মালিক সংগঠনগুলি। তাদের দাবি, ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি। সেই কারণেই আপাতত সোম ও মঙ্গলবারের বাস ধর্মঘটে যাচ্ছে না তারা। পরিবহন মন্ত্রীর মন্তব্য, বাস মালিক সংগঠনগুলির দাবি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ঠিকই, তবে এখনই ভাড়া বৃদ্ধির মতো পরিস্থিতি তৈরি হয়নি। মহাকরণ সূত্রে অবশ্য খবর, ভাড়া না বাড়িয়েও কিভাবে বিকল্প পথে বাস মালিকদের আয় বাড়ানো যায় সেই বিষয়টি ভাবনা চিন্তা করে দেখছে রাজ্য সরকার। বিদায় বেলায় বর্ষা। গত কয়েক মাসে দফায় দফায় ইলিশগুলি দেখলেও ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হয়েছে মধ্যবিত্ত। চাহিদা ও যোগানে ব্যাপক ফারাক থাকায় ঊর্ধ্বমুখী ছিল ইলিশের দাম। এই পরিস্থিতিতেই শনিবার শহরের মাছ বাজারগুলিতে অন্য ছবি। বহুদিন পর ইলিশ কিনতে হাসি মুখে বাজারে গৃহস্থ। এদিন মানিকতলা সহ শহরের একাধিক বাজারে ইলিশের ঢল, যদিও তার মধ্যে অধিকাংশই খোকা ইলিশ, ওজন 100 থেকে 250 গ্রাম। ব্যবসায়ীরা জানিয়েছেন, দীঘা, নামখানা, রায়দিঘি প্রভৃতি মৎস্যবন্দর থেকে শহরে এসেছে খোকা ইলিশ, কিন্তু খোকা ইলিশ ধরাতে তো নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পাশের দেশ থেকে শিক্ষা নিয়ে কেন কোনো পদক্ষেপ করছে না রাজ্য প্রশাসন? যদিও ভবিষ্যতের ইলিশ প্রাপ্তি নিয়ে আদৌ চিন্তিত নয় মৎস্যমুখী বাঙালি। সস্তা ইলিশ কিনতে বাজারগুলিতে উপচে পড়া ভিড়। তবে খোকা ও মাঝারি মাপের ইলিশ মিললেও সেভাবে দেখা মিলছে না বড় ইলিশের। যা আসছে তাও বিকোচ্ছে চড়া দামে।